আপনাদের ক্লাসটি নেবেন এমডি জিম্মাতুল ইসলাম ভাইয়া, যিনি কিনা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার লেকচারার অফ আইসিটি ডিপার্টমেন্ট। সো ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ক্লাসটি শুরু করতে পারেন, আপনাকে হোস্ট দিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মোহাম্মদ জিম্মাতুল ইসলাম, লেকচারার অফ আইসিটি ডিপার্টমেন্ট, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা। আমি আজকে তোমাদের যে জিনিসটা সম্পর্কে আলোচনা করব সেটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যা কিনা তোমাদেরকে বোঝার জন্য মনোযোগ সহকারে এই ক্লাসটা কন্টিনিউ করতে হবে, কারণ এর মধ্যে অনেক জিনিস আসবে যা অনেকের অজানা। তো যে জিনিসগুলা তোমাদের জানা, সেই জিনিসগুলাকে তোমরা কিভাবে ইমপ্রুভ করতে পারো সেজন্য কিছু দিক নির্দেশনা থাকবে। আর যদি তোমাদের অজানা হয় তাহলে এগুলো দ্রুত কভার করার চেষ্টা করতে হবে, কারণ আমাদের আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য যে আমাদের নলেজ যতদূর সম্ভব বাড়িয়ে আমাদের আইসিটি অলিম্পিয়াডের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভিং করতে হবে। কারণ আইসিটি অলিম্পিয়াড মানেই যে শুধুমাত্র প্রাইজ নিয়ে দৌড়দৌড়ি তা না, আইসিটি অলিম্পিয়াড মানে যারাই এখানে পার্টিসিপেট করবে তাদের নলেজ যেন বাড়ে আইসিটির উপরে, সেই বিষয়ের দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি। তো আজকের যে টপিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে যেসব অ্যাপ্লিকেশন আছে, চ্যাট জিপিটি, এবং এর ভবিষ্যৎ কিভাবে আমরা এগুলাকে ডেভেলপ করতে পারি, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো জিনিসগুলো বোঝার জন্য আগে আমাদের নলেজের যে ভিত্তি আছে, যে বেস আছে, বেসটাকে স্ট্রং করতে হবে। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি। সো কৃত্রিম বুদ্ধিমত্তা কেন এই নামটা আসছে, কেউ কি তোমরা বলতে পারবা? স্যার, কারণ এটা মানুষের মতো করে চিন্তা করতে পারে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার ডিভাইস মানুষের মতো কাজ করতে পারে। থ্যাংক ইউ। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এই জন্যই বলা হয়েছে যেটা মানুষ না, কিন্তু মানুষের মতো করে চিন্তা ভাবনা করবে এবং মানুষের মতো করেই তার ফিডব্যাক গুলো দিবে। তো এটা আসলে ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা বর্তমান সময়ে এই জিনিসটার ব্যবহার অনেকাংশে আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমাদের দৈনন্দিন জীবনে এর কিন্তু প্রভাব অনেক বেশি। দেখো, যদি আমরা এই সংজ্ঞাটার যদি দিকে খেয়াল করি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে সংক্ষেপে যেটাকে বলা হয় এআই, এআই এর একটা সফটওয়্যার আছে, এই এআই লেখা, কেউ কি বলতে পারবো হোয়াট ইজ দিস? এআই তে কি হতে পারে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া? অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইয়েস। সো এআইটা এরকম, অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখতে দেখবা যে উপরে লেখা এআই, মানে আসলে ওটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওটাও সংক্ষেপ রূপ এআই। বাট টেকনোলজিটা আমরা যে টেকনোলজি সম্পর্কে জানবো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এটা হচ্ছে এমন একটা জিনিস যা কিনা চিন্তা করে যে মানে যা কিনা তোমার কাজ করবে যে সেখানে একজন মানুষ আছে, কিন্তু আসলেই কিন্তু সেখানে কোনো মানুষ নাই, এই বেসিসে কিন্তু তোমার কাজটা করবে। তো মানুষের মতোই চিন্তা করবে, মানুষের মতোই কাজ করবে, কিন্তু সেখানে কোনো মানুষ থাকবে না। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন ধারণা। এখন আমরা যদি এই জিনিসটা দিকে আমরা যদি খেয়াল করি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানুষের মানে উদ্দেশ্য কি, এর গুরুত্ব কি, তো এর প্রতিনিয়ত এর কাজগুলা বাড়ার পেছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর মধ্যে দৈনন্দিন জীবনকে মানে যেসব কাজ করে থাকি সে কাজগুলো যেন আমরা খুবই সঠিকতার সাথে দ্রুত করতে পারি, এবং বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেই সেক্টরেও যেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে দেখা যায় যে নিখুঁতভাবে নির্ভুলভাবে কাজ করার জন্য একটা ডিরেকশন দেয়। এবং বিভিন্ন ব্যবসা, পরিবহন শিল্প, এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যবহার আছে। আচ্ছা, সবই তো বুঝলাম, তাহলে ব্যবসার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কি, কেউ কি বলতে পারবা? ব্যবসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্যার হিসাব করার মধ্যে স্যার যেমন ট্যালি আছে, কুইক বুকস আছে এগুলার মধ্যে, তারপর স্যার চিঠি, রিপোর্ট, বিল তৈরি করা, কাস্টমারদের তথ্য রাখা। না, স্যার আমরা জানি স্যার কাস্টমার ফিডব্যাক স্যার ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে স্যার সব পুরো কাস্টমার ফিডব্যাক জমা করে স্যার একটা সারসংক্ষেপে স্যার একটা প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য স্যার এই ব্যবহৃত হতে পারে। না, ট্যালি তো একটা সফটওয়্যারের কথা বললাম। স্যার স্টক মার্কেটস, ইন্টারেস্ট রেটস কমিউনিকেশনের জন্য, মার্কেটিং ও বিক্রয়ের জন্য, আর হচ্ছে যেমন কি স্যার অ্যালেক্সা যদি আমরা কোনো শপে ইউজ করি বা কোনো বিজনেসে ইউজ করি, সে আপনার হিসাব রাখতে পারে, আপনার ডেইলি রুটিনটা আপনাকে জানাইতে পারে। ডেইলি রুটিন জানাতে পারে, ঠিক আছে, কিন্তু কিভাবে আমার ব্যবসাকে হেল্প করছে? স্যার এটার মাধ্যমে ডেইলি আমরা রুটিন তো আমার যোগাযোগ করতে পারি, রিমাইন্ডার মার্কেটিং করতে পারি, টাকাগুলো সংরক্ষণ করতে পারি। দেওয়া যাচ্ছে অনলাইনে। স্যার ভোক্তা বিশ্লেষণ করে সঠিক এখানে তথ্য নির্দেশনা দিয়ে এবং স্যার স্যার তথ্য এর বিশ্লেষণ মাধ্যমে করে। কাজগুলা দ্রুত হয়, সহজ হয় ও নির্ভুল হয়, ওকে, সময়ও বাঁচে স্যার, আমার খরচ সব কমে। থেকে কম জিনিস, সব থেকে মেইন পয়েন্ট আর লেবার খরচটা বেঁচে যাইতেছে, আর কাজের যে নিখুঁততা সেটা বজায় থাকতেছে। এমনি একটা যখন একটা লেবার আপনি ঠিক করবেন একটা ব্যবসার প্রতিষ্ঠানে, সে যে 30 দিন সেম আউটপুট দিবে এর তো কোনো লজিক নাই, কিন্তু যখন একটা ইয়া ইউজ করবেন তার কর্মদক্ষতা প্রথমেও যেরকম ছিল লাস্টের দিনও সেমই থাকবে। এটাই। আচ্ছা, গুড, সবার উত্তরটা আমি শুনেছি, সবাই মানে মোটামুটি ভালো অ্যান্সার করেছো। তো আমি এই ক্ষেত্রে আরেকটু বেশি ক্লারিফাই করার জন্য, মানে একটু অ্যাকুরেট অ্যান্সারটাকে আরো একটু অ্যাকুরেট করার জন্য, ব্যবসার ক্ষেত্রে এআই এর উদ্দেশ্য মানে তোমরা যেটা বলছো সেইগুলা হচ্ছে যদি আমি এআই নাও করি তাও কিন্তু আমি কাজ করতে পারতেছি, কিন্তু আমাকে এআই তখনই হেল্প করবে যখন সে আমার ব্যবসাকে পর্যালোচনা করে আমাকে একটা সাজেশন দিবে, যেমনটা গুগল আমাকে দেয়। এই যে ট্যালি বলো, তারপরে বিভিন্ন সফটওয়্যার, এরা তো হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এরা মানে এখন কাজ করছে এআই নিয়ে, এখনো ভালোভাবে এআই ইন্টিগ্রেট করতে পারেনি, বাট এআই ইন্টিগ্রেশনের ফলে যে জিনিসটা হবে সে আমাকে সাজেস্ট করবে যে কোথায় কোথায় কাজ করলে আমার লসের পরিমাণটা কমানো যায় এবং আমার প্রফিটটাকে বাড়ানো যায়, সে অনুযায়ী যখন সাজেশন দিবে, ওটাই কিন্তু আসলে ব্যবসার মেইন দরকারি জিনিস।
যে আমি এখন এই যে লেবার, আমি 10টা জায়গায় একজন রাখি, 2জন রাখি, অথবা নিজেই লেবার হই, তাহলে কিন্তু আমি কস্ট রিডাকশন করতে পারছি। বাট আমার ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাকে কেউ একজন মনিটরাইজ করবে, কেউ একজন আমাকে গ্রাফের মাধ্যমে প্রেজেন্টেশন করবে, কেউ আমাকে সাজেশন দেবে যে তুমি এই প্রোডাক্টে কাজ করো, তুমি এই প্রোডাক্টে লস করছো, এটাকে এই মানে সিজনে এই প্রোডাক্ট গুলো চলে না, তুমি এই সিজনে এই প্রোডাক্ট গুলো নাও, মানে জাস্ট লাইক এ মেন্টর। ওইটাই কিন্তু মানে ব্যবসায়ী ক্ষেত্রে এআই এর তোমার মেইন ভূমিকা হবে, যার কারণে সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে কাজ করতে আগ্রহী হবে। তো ঠিক তেমনি পরিবহন ক্ষেত্রে এআই এর ভূমিকা, পরিবহন ক্ষেত্রে কিভাবে এআই করতে পারে, পরিবহন ক্ষেত্রে দেখা যায় যে সে হচ্ছে মনিটরাইজ করতে পারে যে কোন বাস কোথায় গেল, এখন কেন হচ্ছে ওই বাসে খরচ বেশি হচ্ছে, মানে সব জায়গায় বিজনেস রিলেটেড আলোচনার ক্ষেত্রে একটা মেন্টরশিপ, মানে যেটা আমি আগের স্লাইডে দেখেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মানুষ না, কিন্তু সে মানুষের মতো থিঙ্কিং করবে। সো মেন্টর হয় কখন? যখন একজন এক্সপেরিয়েন্স যে বিজনেসম্যান থাকে সে কিনা ব্যবসার জন্য এক্সপেরিয়েন্স নিয়ে থাকে, যে না আমি হচ্ছে অনেক দিন ধরে এই কাজে ব্যবসা করতেছি, আমি জানি কোথায় লস হয় কোথায় লাভ হয়। বাট এআই কি করবে, উইদিন মানে শর্ট টাইম, শর্ট ডিউরেশনে সে আমাকে অ্যাসিস্ট করবে যে আমি কোথায় কাজ করলে আমি এটাকে ইমপ্রুভ করতে পারি। হতে পারে শিক্ষা ক্ষেত্র, হতে পারে স্বাস্থ্য ক্ষেত্র, জাস্ট লাইক দ্যাট। সো জিনিসগুলা যদি আমরা এভাবে একটু চিন্তা করি, মানে গতানুগতিক ভাবে তো তোমরা যেগুলো বলছো অবশ্যই আমরা চিন্তা করব, মানে আমার কাজ হচ্ছে তোমাকে, আমরা ন্যাচারাল ভাবে যে জিনিসগুলো চিন্তা করি তার বাহিরেও যে আরেকটা পেরিমিটার মানে পরিসীমা আছে সেই জিনিসগুলো একটু চিন্তা করা। তাহলে কি হবে যে প্রশ্ন যে কেউ করবে, আমাদের আইসিটি অলিম্পিয়াডে যে কেউ করুক, আমেরিকাতে করুক, ইংল্যান্ড থেকে করুক, যে কোনো থেকে সেখান থেকে করুক, বাট উত্তর যেন তোমরা আনসার করতে পারো, সরি কোশ্চেনের জন্য আনসার করতে পারো। কোশ্চেনের আনসার করতে পারলেই এটাই হবে হচ্ছে আজকের ক্লাসের সার্থকতা। আচ্ছা, আমরা এখন দেখব যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ কি কি আছে। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দুর্বল এআই অথবা সংকীর্ণ এআই যেটাকে বলে ইংলিশে, যাকে বলে উইক অর ন্যারো, আর একটা হচ্ছে শক্তিশালী বা সাধারণ এআই যেটা হচ্ছে স্ট্রং অথবা জেনারেল এআই। তো উইক অথবা ন্যারো এআই এটা সাধারণত ইউজ করা হয় যে আমরা সাধারণত গুগল হোম অথবা গুগল হোমের তো নাম সবাই শুনছো তোমরা, গুগল হোম? Yes, sir. জি স্যার, গুগল হোম, অ্যালেক্সা, তারপরে Siri. হ্যাঁ অ্যাপলের সিরি, অ্যাপেল অ্যাপলের হচ্ছে সিরি আছে। তো দেখা স্যার, যাচ্ছে যে এরা কি করে, এআই তো তিন টাইপের না স্যার? হ্যাঁ তিন টাইপের না স্যার? আরেকটা তো সুপার এআই মনে আছে, সুপার এআই। না সুপার এআই আছে। এখন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে আমরা দৈনন্দিন কাজে যে কাজগুলো করি বেসিক ভাবে হচ্ছে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে বেসিক্যালি। কারণ দেখা যাচ্ছে যে সুপার এআইটা হচ্ছে সুপার ন্যাচারাল। তো আমরা এখন আপাতত বললাম না যে তোমরা যেহেতু এখন ছোট ক্লাসে, সেহেতু আমরা হচ্ছে মানে চেষ্টা করতেছি যে এআই মানে তো অনেক বিশাল পার্ট, অনেক কিছু আছে এর মধ্যে, যতদূর সম্ভব মানে ডেপথে না যাওয়া, কারণ ডেপথে যতই যাওয়া হবে ততই হচ্ছে এর শাখা প্রশাখা অনেক বেড়ে যাবে এবং তোমাদের কাছে অনেক ক্লামজি মনে হবে। বাট আমাদের এই আইসিটি অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে তোমাদের জানানো এবং তোমাদের নলেজকে অনেকাংশে বাড়াই দেওয়া। তো এখানে যে দুর্বল এআই
মানে আমরা যেটা গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা সিরির মাধ্যমে ইউজ করতেছি, এটা হচ্ছে আমি যখন কথা বলবো সে আমার কাছে ইমপ্লিমেন্ট করে দেবে। মানে জাস্ট এখানেও এআই এর ব্যবহার আছে। আর শক্তিশালী এআই মানে সে চিন্তা ভাবনা করে সবকিছু বলবে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি করে। তো চ্যাটবট। হ্যাঁ, চ্যাট জিপিটি কে বলা হয় যে তুমি একটা গান লিখে দাও, ও গান লিখে দিচ্ছে। তুমি একটা কবিতা লিখে দাও, সে কবিতা লিখে দিচ্ছে। তুমি আমার এই বইটা পড়ে সামারি করে দাও, সামারি করে দিচ্ছে। তো এই জিনিসগুলা কিন্তু এই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পার্ট। তো এই যে আর সুপার এআই যেটা ছিল সেটা ছিল হচ্ছে মানুষের ভাবনা সম্পর্কে আর কি, চিন্তা ভাবনা, রুচি, এগুলো সম্পর্কে যেটা। তো সুপার ন্যাচারাল। তো আমরা সাধারণত এই দুইটা জিনিসকে আমরা ফোকাস করব, দুর্বল এআই আর একটা হচ্ছে সাধারণ এআই, জেনারেল। তো সবার মধ্যে একটা কাজ মানে কোশ্চেন থাকে যে আসলে এআই কিভাবে কাজ করে। এটা কিন্তু তোমরা যারা আছো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে আসলে জিনিসটা হয় কি করে, ওর তো মাথায় তো কোনো চিন্তা শক্তি নাই, তাহলে আসলে চ্যাট জিপিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে। তো আমরা যদি আজকে এই স্লাইডটা যদি ফোকাস করি তো আমরা দেখতে পারবো আসলে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করার জন্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডেটা। যত বেশি ডেটা হবে তত বেশি নিখুঁত হবে। আচ্ছা, জিপিটির মানে কি জানো? জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। সো জিপিটি এটা হচ্ছে কমনলি একটা প্ল্যাটফর্ম। প্রি-ট্রেইনড মানে তাকে আগে ট্রেন করানো হয়। জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এই জিপিটির ওপেন এআই এর যে অর্গানাইজেশন আছে তারা তৈরি করেছে চ্যাট জিপিটি। গুগল কোনটা তৈরি করেছে বলো? জেমিনাই। হ্যাঁ, জেমিনাই। আরেকটা আছে যেটা গুগল অ্যাসিস্ট্যান্ট। কোপাইলট। কোপাইলট উইন্ডোজের। ও সরি স্যার। চ্যাটজিপিটি ওপেন এআই। হ্যাঁ, এই যে আরেকটা আছে ডিপসিক। নাম তারপরে শুনেছো? স্যার গ্রক আছে এবং এল লামা আছে, লামা ফ্রম মেটা। লামা আছে, এরকম এটা তারপর মেটা আছে। ডিপসিকের গ্রক নাম আছে। শুনেছো? ডিপসিক কিন্তু আস্তে আস্তে পপুলারিটি অনেক বেড়ে যাচ্ছে। জি স্যার, জি। Yes, sir. স্যার গ্রক এআই। এটা ভালো। স্যার গ্রক এআই ইলন মাস্কের। তারপর আরেকটা আছে না যে ব্যানানা, কি ব্যানানা যেন? ন্যানো ব্যানানা। ন্যানো ব্যানানা। হ্যাঁ হ্যাঁ। জেমিনির একটা ফিচার। আচ্ছা, এখন এই যে যে মানে প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, তো এটার কাজ কি হচ্ছে যে আগে থেকে ওকে ট্রেন করা থাকে। কারণ তুমি একটা জিনিস জানো না, সাপোজ আমি এখন রান্না পারি না, আমি কি এমনি বাবুর্চি হতে পারবো? কখনোই না, আমাকে আগে শেখা লাগবে। আমি ডিজাইনের কাজ পাই না, আমি ইলাস্ট্রেটরের কাজ পাই না, আমি কম্পিউটার চালাতে জানি না, আমাকে আগে শিখাতে হবে যে দেখো এইভাবে চাপ দিলে কম্পিউটার চালু হয়, এভাবে কম্পিউটার অফ হয়। তো এই জিনিসগুলো যদি না জানা হয় তাহলে হচ্ছে আমি কিন্তু কখনোই পারফর্ম করতে পারবো না। ঠিক তেমনি ভবিষ্যতের কোনো ইনফরমেশন মানুষের কাছে যেমন নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছেও নাই। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ঠিক ততটুকুই পারবে যতটুকু মানুষ তাকে সাপ্লাই করতে পারবে, যতটুকু ডেটা সে পারবে। এখন ডেটা তো হাজার হাজার মিলিয়ন ডেটা আছে ডেটা ভান্ডারে। সেই ভান্ডারের ডেটাগুলোকে কি করা হয়, আগে তোমার প্রক্রিয়া করতে হবে, কারণ অনেক র ডেটা থাকে, লাখ লাখ কোটি কোটি ডেটা। তার একটা জিনিস অ্যালগরিদমের মাধ্যমে
হ্যাঁ, অ্যালগরিদমের মাধ্যমে। তো লাখ লাখ কোটি কোটি ডেটা আছে, সেই লাখ লাখ কোটি কোটি ডেটা যদি আমাকে এখন দেখাতে হয়, মানে কাজ করতে হয়, তো আমাকে হচ্ছে সেগুলোকে আমাকে যাচাই বাছাই করতে হবে, সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তো এই সাধারণত এই যে ডাটা ম্যানিপুলেশনের জন্য বর্তমানে আর কি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে তোমার পাইথন ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজটা ডেটা দিয়ে কাজ করার জন্য অনেক জনপ্রিয়। এই অনেক ডেটা, এই ডেটা ভান্ডারকে মানে কম্পিউটারের ভাষায় কিন্তু একটা টার্ম আছে, সেটাকে বলা হয় হচ্ছে বিগ ডেটা। সো বিগ ডেটা কিন্তু তোমার আইসিটির একটা মডার্ন টেকনোলজি, যেখানে হচ্ছে মানে অনেক অনেক ইনফরমেশন থাকবে এবং যা দিয়ে অ্যানালাইসিস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার পরবর্তী স্টেপ সে আইডেন্টিফাই করতে পারবে। সো তোমরা কিছু পয়েন্ট নোট করে রাখতে পারো যেটা এআই এর সাথে সম্পৃক্ত, যেটা বলতে পারে বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং কিন্তু এর সাথে সম্পৃক্ত। সো এই জিনিসগুলা তুমি ওভার নেটে একটু সার্চ করলে অবশ্যই তোমার নলেজ গুলো বাড়বে, এবং এই জিনিসগুলো যখনই তুমি তোমার জানা থাকবে তখন তুমি দেখবা যে তুমি যে কোনো আপার ক্লাসে যাও না কেন, আইসিটি রিলেটেড তোমার সাবজেক্ট থাকবেই, তখন তোমার এই জিনিসগুলো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে। তো আমি বরাবরই বলি যে আসলে আইসিটি এমন একটা সাবজেক্ট যে যা কিন্তু অন্য যেই সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলা থেকে কিন্তু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট হওয়ার কারণ কিন্তু আছে, কেউ কি বলতে পারবো ওয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? কারণ স্যার এখানে ভবিষ্যৎ নিয়ে কথা বলা হয়। স্যার হলো অনেক না? কিছু তৈরি করা যায়। নট অনলি ভবিষ্যৎ স্যার, এটা আমরা বাস্তব জীবনে একদম ব্যবহার করে আর কি নিজেরাই দেখতে পারতেছি রেজাল্ট, কিংবা ভবিষ্যতে কি হবে চাইলে আমরা নিজেরাই কন্ট্রোলে নিতে পারি। স্যার তো সৃজনশীল সবই তো ভবিষ্যতে। একটা মানুষ যখন তোমার প্রাইমারি লেভেল, হায়ার সেকেন্ডারি এই লেভেল গুলো পড়ে, তখন সে তো ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করার জন্যই তো পড়ে। সে বাংলা, ইংলিশ, অঙ্ক সবকিছুই তো ভবিষ্যতের জন্য পড়ে। স্যার সে এটা তো- স্যার এটা একটা ক্রিয়েটিভিটি বাড়ে। যেখানে আমরা স্যার ডিরেক্ট টেকনোলজি ইউজ করে গ্রহণ করি। হইলো না, আমি বলি। স্যার এর মাধ্যমে স্যার আমরা ডিসিশন নিতে পারি, আবার প্রেডিকশন গুলা দেখতে পারি। আচ্ছা দেখো, আমি যে জন্য বলি যে আইসিটি অন্য সব সাবজেক্ট থেকে আলাদা এই কারণে, দেখো বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কম্পালসারি। আইসিটিও কম্পালসারি, বাট অন্য যে সাবজেক্ট গুলো সবগুলোই কিন্তু প্রত্যেকটা ক্লাসে কম্পালসারি। এখন বাংলায় যেই গল্প আছে, যে ক্লাসে যে কবিতা আছে, যখন ধরো 5-এ যে কবিতা গল্প আছে, 6-এ কি সেই কবিতা গল্প আছে? ওটা কি আর কোন ক্লাসে রিপিট হয়? না। আর ঠিক তেমনি যদি তুমি ম্যাথ করো, সো 5-এ যদি কোনো ম্যাথ আছে, তো ম্যাথ গুলা কি অন্য কোনো ক্লাসে রিপিট হয়? হ্যাঁ স্যার, কমন পড়ে স্যার, বেসিক গুলা কাজে লাগে। স্যার এই বীজগণিতে ওই ম্যাথ গুলো আসে দেখি। অ্যালজেব্রা গুলো তাতেও সব তোমার repeat হয়। ওটা তো তুমি ফর্মুলা আসে, কিন্তু ম্যাথ তো হুবহু কোশ্চেন তো আসবে না। না স্যার। বাট অন দি আইসিটি তুমি ক্লাস 7-এ মাইক্রোসফট ওয়ার্ড পড়ো, তারপর এই তুমি যে 8-এ এক্সেল পড়ো, মাইক্রোসফট এক্সেল, সেটা তুমি যত জায়গায় যাও না কেন ওই এক্সেলই থাকবে, মাইক্রোসফট ওয়ার্ডই থাকবে। সেটা তোমার ভার্সিটিতেও হেল্প করবে, সেটা তোমার জবেও হেল্প করবে, তোমার আজীবন তুমি এর সুফল পেয়ে যাবে যদি তুমি একবার শিখতে পারো। এই জন্যই আমি বলছি যে আইসিটির যে টপিকস আছে সেটা একবার জানা মানে তোমার এটা প্রত্যেক জায়গায় সেম। বাট অন্য কোন সাবজেক্টের পড়ালেখা কিন্তু এইভাবে রিপিটেড হয় না। কি
এবার আমার কথার সাথে কি ম্যাচ হয়েছে? ইয়েস স্যার। এই জন্যই যদি তোমরা একবার যদি শিখতে পারো তাহলে দেখবা যে এইটা তোমাদের ফিউচার যে আইসিটি ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর জন্য এগুলো সহায়ক হবে। যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি এই যে আমার এই যে 9-10-এ থাকা অবস্থায় আমার কাছ থেকে যা শিখতেছো এইগুলো যদি ভালো করে শিখো, পাশাপাশি নেট থেকে যদি শিখো, তাহলে দেখা যাবে যে ইন ফিউচার তুমি যদি এটা নিয়ে যদি আরো একটু মানে পড়তে চাও অথবা কোনো সেমিনারে যে যদি সম্পর্কে শুনো, তাহলে কিন্তু ওই একই জিনিস সম্পর্কে কিন্তু আরো এক্সট্রা নলেজ পাবা। তো জিনিসটা এটাই যে তুমি যত বেশি এফোর্ট দিবা, একবার যদি এটা নলেজটা নিতে পারো তাহলে তোমাকে আর বেশি কষ্ট করা লাগবে না, কারণ এটা রিপিটেড। তো এই যে বলতেছিলাম যে আসলে এই যে এই ডেটাগুলো নিয়ে কাজ করে হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। এই পাইথন ল্যাঙ্গুয়েজ মূলত আবির্ভাব হয়েছে শুধুমাত্র এই বিগ ডেটা নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এখন এই দেখো আমি এখন থার্ড নাম্বার পয়েন্টে আছে যে মডেল প্রশিক্ষণ। আসলে এখানে কম্পিউটার যেই সার্চিং এর কাজ করে অ্যালগরিদমের মাধ্যমে যেটা প্যাটার্ন নির্ধারণ করে। অ্যালগরিদম জিনিসটা কি? এক ধরনের প্রোগ্রাম যেটার মাধ্যমে সেটি কাজ করে। হলো না স্যার, এটা হচ্ছে ধাপে ধাপে নির্দিষ্ট একটা সমাধান করে বা সার্চ ইঞ্জিন অ্যালগরিদম হিসেবে বোঝাতে পারি যখন আমরা একটা জিনিস বারবার সার্চ হ্যাঁ, ধাপে ধাপে যে আমাদের কি মনের করব মধ্যে না করব। হ্যাঁ আমাদের সমস্যাটা সমাধান করে বা কাজ করে। হ্যাঁ, প্রচার আকারে অ্যানালাইজ করলে পার্সোনালাইজ রেজাল্ট করে দেয়। এই অ্যালগরিদম ওয়ার্ডটা সামনে কিংবা স্যার তোমরা আপনি অনেক আরেকটা পাবা। কথা স্যার আরেকটা কথা বলছিলেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা সংরক্ষণ থাকে। এখন ওই অ্যালগরিদমটা ফলো ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। আমি কোন অ্যালগরিদমে কথা বলছি কিংবা কোন ডাটাটা চাচ্ছি সেই অ্যালগরিদম মেনটেন করে ও ডাটাটা ওর সার্ভার থেকে খুঁজে আনে আমাকে শো করে। হ্যাঁ, এখন এই যে আমি যেটা বলতেছি যে অ্যালগরিদম ওয়ার্ড, এটা শুনলেই কিন্তু একটু ভয়ের কাজ করে। ওয়াও, এইটা এত কঠিন একটা ওয়ার্ড, এই জিনিসটা কি? এই নাম শুনেই কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। আসলে অ্যালগরিদম মানে প্রোগ্রামিং এর মূল প্রাণ হচ্ছে অ্যালগরিদম মানে কিছুই না, একদম সহজ জিনিস। যদি তুমি কখনো অ্যালগরিদম ওয়ার্ডটা শোনো, মাথায় নিয়ে আসবা প্ল্যানিং। অ্যালগরিদমের সহজ বাংলা হচ্ছে প্ল্যানিং। তো এটা এই জন্য একটা এক্সাম্পল বলি। ধরো তোমাকে বলা হলো তুমি এখন আইসিটি অলিম্পিয়াডে ফাইনাল রাউন্ডে তুমি এখন সিলেক্টেড হয়েছো, তোমাকে এখন ঢাকায় যেতে হবে। যদিও এখন মনে করো তুমি এখন ঢাকার বাইরে কখনো তুমি ঢাকায় যাও না। তো এই নিউজটা শোনার পর তোমার মাথায় কিন্তু প্ল্যানিং শুরু হয়ে যাবে যে ঢাকায় কিভাবে যেতে হবে, আমি কি বাসে যাব না ট্রেনে যাব না প্লেনে যাব নাকি কার কাছে যাব, কিভাবে থাকবো। সো এই যে স্টেপ গুলা তুমি চিন্তা করতেছো, আমি কালকে সকালে ঘুমের থেকে উঠবো, তারপর দেখবো বাস অ্যাভেলেবেল কিনা, ট্রেন অ্যাভেলেবেল কিনা, প্লেন অ্যাভেলেবেল কিনা, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন। তো এই যে প্ল্যান ধাপে ধাপে, মানে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু প্ল্যানিং এর মাধ্যমেই করি। ঠিক তেমনি কম্পিউটারের ভাষায় যে প্ল্যানিং এর কাজগুলো স্টেপ বাই স্টেপ করা হয় ওটাকেই বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কঠিন কিছুই না। যদি কখনো কেউ যদি বলে অ্যালগরিদম মানে বুঝে নিবা যে ওই প্রবলেমটা সলভ করার টেকনিক। আর এই অ্যালগরিদমটা ভালোভাবে উপস্থাপন করার জন্য কিছু ছবির মাধ্যমে আঁকাআঁকি করা হয়, সেটাকে বলা হয় ফ্লো চার্ট। এগুলো তোমরা হায়ার লেভেলের ক্লাসে পাবা, ক্লাস 11-এ গেলেই পাবা। তো এই অ্যালগরিদমটা ব্যবহার করা হয়, মানে এই স্টেপ মানে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় কিভাবে? ডাটা মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডাটা থাকে এবং এই ডাটাগুলো
খুঁজে বের করে বিভিন্ন প্যাটার্নে সাজানো। তো ডাটা শুধু থাকলেই তো হবে না, তাকে তো বুঝতে হবে কোন ডাটা চেয়েছে। তো এখন আমি চেয়েছি হচ্ছে ধরো গরু রচনা, কিন্তু ও যদি আমাকে ছাগল রচনা দিয়ে দেয় তাইলে তো আমার এক্সপেকটেশন মিট করলো না। আমি চেয়েছি হচ্ছে ধরো মাই ফেভারিট টিচার, তো দেখা যাচ্ছে যে ও যদি টিচারের জায়গায় ও যদি সুপার হিরো নিয়ে আসে, সুপার হিউম্যান নিয়ে আসে, তাহলে তো হলো না। মানে আমি যা চাচ্ছি তাই যেন আমাকে সে যেন ফিডব্যাক দেয়। এটাকে বলা হচ্ছে টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে হচ্ছে এটা কি ভ্যালিড, মানে উপযুক্ত, নাকি ইনভ্যালিড মানে অনুপযুক্ত। এই যে এটা চেক করাটাই হচ্ছে টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন এই সেক্টরের কাজ। যে আমি যে প্যাটার্ন গুলো সাজাচ্ছি এখানে অনেক অনেক ডাটা থাকবে, ইন্টারনেটে অনেক ডাটা থাকে। এখন যদি আমি সার্চ করি, আমি কি বলি আমাকে একটা ভাষণ দাও, এখন সে যদি ভাষণে বলে কি যে যে আমার কথা শুনবে না তাকে থাপ্পড় মেরে তার 32টা দাঁত ঘুরাই দেবো, এরকম যদি ভাষণের প্যাটার্ন যদি সে যদি নিয়ে আসে, তাহলে ওইটা তো আমার জন্য ইনভ্যালিড হয়ে গেল, অনুপযুক্ত হয়ে গেল। কারণ অনেকে দেখা যাচ্ছে ইন্টারনেটে তো ডেটা থাকে, অনেকেই ইয়ার্কির ছলে অনেককে গালাগালি করে, অনেকেই কটু কথা বলে, অনেকেই দেখা যাচ্ছে যে হিউমিলিয়েট করে। এই সব ওয়ার্ড, সব লেটার, সব ডিজিট, এগুলো নিয়ে তো আর কাজ করলে তাহলে তো আর চ্যাট জিপিটিতে কেউ কাজ করতো না, করতো? কারণ আমি যদি বলতাম যে বিজয় দিবসের একটা ভাষণ লিখে দাও, ও দিয়ে দিল স্বাধীনতা দিবসের ভাষণ, ও দিয়ে দিল হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার ভাষণ, তাহলে কেউ কিন্তু চ্যাট জিপিটি ইউজ করবে না। তো সেজন্য ও কিন্তু সেই জিনিসগুলাই দেয় যা এটার সাথে রিলেট করা, রিলেটেড জিনিসগুলাই টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন করে করে কিন্তু উপস্থাপন করে। তো এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মেইন কাজ, টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে ডেটা প্রক্রিয়াকরণে অনুপস্থিত সংখ্যাগুলোকে সমাধান করা আউটলায়ার্স বাদ দেওয়া হয়, স্যার এই যে আউটলায়ার্স বাদ দেওয়া হয় এটা অর্থ কি, মানে আউটলায়ার্সটা কি? মানে যেগুলো ইনভ্যালিড, এই যে কেবল যেটা বললাম, ও আচ্ছা, যেগুলো একটা question আমার ছিল। টপিকস রিলেটেড না সেইগুলাকে বাদ দিয়ে দেয়। জি স্যার। তো এই হচ্ছে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাণ কিন্তু ডেটা। যদি ডেটা না থাকে তাহলে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে পারবে না। আর যদি কোনোভাবে রং ডেটা যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে পুশ করা হয়, তখন ও হেল্প করার পরিবর্তে ও কিন্তু আমাকে হার্ম করবে, মানে আমার ক্ষতি করবে। সো মানে এর উপকারিতা অপকারিতা আছে। সো দেখা যাচ্ছে যে কেউ যদি মিসগাইড করতে পারে এআই কে, তাহলে সে ওই এআই যারা যারা ইউজ করবে সবাই কিন্তু মিসগাইডেড হয়ে যাবে। যেমনটা আমি যে নিউজেও পেয়েছিলাম যে এআই কে ফলো করে সে ডায়েট চার্ট চেয়েছে চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি যে ডায়েট চার্ট দিছে যে সে তার ওয়েট কমাতে চায়, ওইটা ফলো করতে যায় অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছে। কারণ এআই তো আমার ফিজিক্যাল কন্ডিশনও বুঝবে না, আমার মনের ভাবও বুঝবে না, সে একটা আনুমানিক একটা মানে গতানুগতিক একটা ধারণা দেবে। সবসময় ওটাকে ফলো করলে সমস্যা। এখন দেখো যে এআই থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। তো আমরা একটা কোশ্চেন দেখি, দেখো তো এই কোশ্চেনটা কি পড়তে পারো কিনা, উত্তর করতে পারো।
স্যার এবং শক্তিশালী করে নাও অগোছালো। এনি আইডিয়া? মানে উত্তর তোমাকে দিতে হবে ঠিকই, কিন্তু তার পেছনে যুক্তি থাকতে হবে। ডাটা পরিষ্কার না বা অগোছালো। অপশন নাম্বার বি মনে হচ্ছে। হ্যাঁ, কেননা স্যার ডাটা যদি পরিষ্কার কারণ না থাকে সেক্ষেত্রে এআই হ্যালুসিনেশন শুরু করবে, অর্থাৎ এমন ডাটা দিয়ে শুরু করবে যা মূলত এক্সিস্ট করে না এরকম। এক্স্যাক্টলি। সো তোমাকে তোমার আইসিটি অলিম্পিয়াডে যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো অনেকটা এরকম ধরনের থাকবে যে তুমি অ্যান্সার গুলোকে, যে তোমার প্রত্যেকটা ইসের সাথে সাথে তুমি জাস্টিফাই করে করে তুমি কনফার্ম হবা যে না এটা ঠিক না এটা রং, এটা ঠিক না এটা রং। মানে এখানে মুখস্থ বিদ্যার কোনো কিছু নাই। যত বেশি তুমি চর্চা করতে পারবা তত বেশি তোমার এটা ডেভেলপ হবে। সো অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখছো, ডেটা পরিষ্কার না অগোছালো। কারণ পরিষ্কার না অগোছালো যদি না হয় মডেল কোনোভাবেই কাজ করবে না। কারণ আমরা কোনটা দেখছি প্রথমে, থার্ড স্টেপে এসে মডেলে কাজ করে, তাই না? কিন্তু ফার্স্ট আর সেকেন্ড কি কাজ করে আমরা যখন দেখলাম, প্রথমে ডেটা নিয়ে কাজ করে এবং ডেটাগুলোকে রিফাইন করে। কি কথা কি মিল আছে? ওকে, তাহলে এবার আমরা চ্যাট জিপিটিতে আসি। আসলে চ্যাট জিপিটি কি? আমরা তো একটু আগে বললাম জিপিটি মানে জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। তো চ্যাট জিপিটি হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা হচ্ছে ওই যে ডেটা ভেন্ডার থেকে কাজ করে, এটা একটা প্ল্যাটফর্ম। এআই তো একটা টেকনোলজি। সো চ্যাট জিপিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সো এইটা মানে এআই নিয়ে কাজ করে এবং অবিকল মানুষের মতোই সে প্রশ্ন প্রশ্ন করলে উত্তর দিবে, কোড লিখবে অথবা অনুবাদ করবে। তো অনেকটা মানুষের মতোই সে কিন্তু রিপ্লাই করবে। তো চ্যাটজিপিটি কিভাবে কাজ করে আমরা যদি আগে যে স্ট্রাকচার যদি মনে করতে পারি তখন দেখবো যে এআই যেভাবে কাজ করে চ্যাটজিপিটিও কাজ করে। কারণ চ্যাটজিপিটি হচ্ছে এআই এর উপর বেস করেই তৈরি করা। ওকে প্রথমে আগে ডেটা দিতে হবে, যে ডেটাটা পাবে প্রি ট্রেনিং এর মাধ্যমে। প্রি ট্রেনিং কোথা থেকে নেবে? ইন্টারনেট থেকে। তো ইন্টারনেটে অনেক হাজার হাজার বই আছে, তারপর ওয়েবসাইট আছে, ডেটা আছে, সেগুলো থেকে ও কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করে এবং এটা সঠিক উত্তর সে নির্বাচন করে যে আমি কোন উত্তরটা দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো প্রত্যেকটা প্রশ্নকে দেখা যায় যে বিভিন্ন অংশে ভাগ করে এবং দেখা যায় যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটাকেই কিন্তু উত্তর হিসেবে নির্বাচন করবে। তারপরে দেখো ফাইন টিউনিং, যদি মন মতো না হয় তখন কিন্তু জিজ্ঞাসা করে। তোমরা ইউজ করছো না সবাই মোটামুটি চ্যাটজিপিটি? যদি কেউ ইউজ করে না থাকো তাহলে আমি সাজেস্ট করবো তোমরা আগে ইউজ করো। সব থেকে বেস্ট ওয়ে তোমরা প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি নামাতে পারো অথবা chatgpt.ai দিয়ে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। তো এটা সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে কিন্তু জিনিসটা সম্পর্কেই তুমি অনেকটাই অন্ধকারের মধ্যে থাকবা। দেখবা যে যত তুমি যদি কোনো সম্পর্কে যদি কোনো একটা ভাষণ চাও অথবা ও কিন্তু আবার বলে যে আমি কি এটাকে অন্যভাবে বলবো, উপস্থাপন করব। মানে ও কিন্তু তোমাকে ক্রমাগত কোশ্চেন করে 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 ও কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করে। কারণটা কি? কারণটা একটু আগে আমি বলেছি, এআই মানুষের মন বোঝে না। এআই যতই করুক না কেন সে মানুষের মন, ভালো লাগা, এমনি মানুষের চলাফেরাই করতে পারে,
বা তার মনের অবস্থা কিন্তু এআই বুঝতে পারবে না। ঘুরে ফিরে সে আর কি স্যার data আমরা যদি লাইক হয়ে এআই রে যাবে। বলে দিই আমাদের টেক্সটের মাধ্যমে যে আই এম ফিলিং লাইক দিস এরকম যেরকম, তাহলে ওরা স্যার ওইটার মাধ্যমে এটা ট্রেন নিয়ে ওরা আমাদেরকে সেম ভাবে রিপ্লাই দিতে পারবে না দ্য ওয়ে উই আর ওয়ান্টিং। না, ওইটাতে তুমি তো তারকে প্রেজেন্ট কন্ডিশনটা বোঝাচ্ছ, কিন্তু আচ্ছা মানুষের তো আচ্ছা মুড তো ক্ষণে ক্ষণে সুইং করে। ও তাই না? শুধুমাত্র ওর ডাটার মধ্যে এখন ভালো আছো, হঠাৎ করে মন খারাপ হয়ে ডাটা গেল। ফিড করতে থাকবে, যেরকম ডাটা পাবে সেরকম আউটপুট দেবে। হ্যাঁ এটা Exactly. অনুযায়ী ট্রেন থাকবে। ও তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি মন খারাপ, তুমি যদি বলো হ্যাঁ, তার মানে ও ধরে নেবে মন খারাপ। কিন্তু তো তুমি, তোমার মন হচ্ছে ভালো, তুমি যা answer স্যার নেট প্রবলেম। হ্যাঁ, হ্যালো, ভয়েসটা মাঝে মধ্যে একদম একটু আটকে গিয়েছিল, নেট প্রবলেম হচ্ছিল। এখন ওকে? ইয়েস স্যার। ভাইয়া জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে বলো যে এই যে আমরা যে 4টা লেয়ার সম্পর্কে, মানে 4টা যে স্টেপ, চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, এআই কিভাবে কাজ করে, যদি তোমরা মোটামুটি মনে রাখতে পারো তাহলে মনে করবা যে আসলে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, এআই কিভাবে কাজ করে, সবকিছুই মোটামুটি জানা। আসলে দেখা যাচ্ছে যে এআই এর মধ্যে অনেক অ্যালগোরিদম আছে, এর অনেক শাখা প্রশাখা আছে। বিভিন্ন অ্যান্ড অ্যালগোরিদম আছে, বিস কলোনি অ্যালগোরিদম আছে। তো আমরা যখন মানে মাস্টার্সে এগুলো নিয়ে স্টাডি করছি, এর অনেক শাখা প্রশাখা বের হয়েছে। তো তোমাদের কাছে আমরা অত কিছু ডেপথ চাচ্ছি না, আমরা চাচ্ছি তোমরা যেন বেসিক যে নলেজটা আছে সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে বুঝতে পারো, বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো এই টপিকসটা দেওয়ার উদ্দেশ্য এটা যে আমাদের ফিউচারের যে টেকনোলজি, সেই টেকনোলজি সম্পর্কে কিভাবে তোমরা এটা জানতে পারো। এনি কোশ্চেন? স্যার এই যে আমাদের যে বইটা দেওয়া হয়েছে এখানে আরো একটা ধাপ ছিল, সেটা হলো ভাষা মডেল, যেটা আপনার এখানে আমি দেখছি না। আবার এখানে আচ্ছা, আছে ফাইন ফাইন টিউনিং, যেটা আবার আমাদের বইতে নাই। ওই যে ভাষা মডেল এবং ফাইন টিউনিং, তুমি দেখো এই যে মানুষ তো বোঝাতে হবে, তুমি ফাইন টিউনিং বলো অথবা ভাষা মডেল বলো, ওটা তো মানুষের কাছ থেকেই তোমার জেনে নিচ্ছে এবং নিজেকে উন্নত করছে। ওকে, জি স্যার। ডাউট থাকলে তুমি বলবা, তখন আমার কাজ হচ্ছে তোমার ডাউটকে ক্লিয়ার করে তোমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, জি স্যার, বুঝছি। ঠিক আছে। তো আমরা তো চ্যাট জিপিটি ব্যবহার তো দেখতেছি যে অনেক অনেক জায়গায় ব্যবহার, বিভিন্ন কোডিং লেখা, তারপর ভুল সংশোধন। আচ্ছা, কোডিং ডিবাগিং কি চেনো? ডিবাগিং মানে প্রোগ্রামিং এর মানে কোডে যে ভুলগুলো থাকে ওইগুলো সংশোধন করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি আবারও বলছি, ডিবাগিং মানে হচ্ছে, বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগিং মানে সেই বাগগুলোকে খুঁজে বের করা, মানে ভুলগুলোকে খুঁজে বের করা। আচ্ছা, এবার আমাকে বলো যে এআই তো মানুষের অনেক কাজ করে দিচ্ছে, এখন তো দেখা যাচ্ছে যে মানুষকে আর হচ্ছে কবির কাছেও যাওয়া লাগবে না কবিতা লেখার জন্য, গায়কের কাছেও যাওয়া লাগবে না গান শোনার জন্য, গান লেখার জন্য। তাহলে কি মানুষের যে এই যে ওয়ার্কিং এরিয়া কমে যাচ্ছে? জি স্যার, কমে যাচ্ছে? এরকম বলা যায়। স্যার এটি এটি একদিক দিয়ে সত্য, আধা সত্য আধা মিথ্যা। আধা মিথ্যা বলতে আমি বলতে চাচ্ছি, যারা স্কিল যাদের আছে তারা চাবে তাদের স্কিলটা আরো অ্যাডভান্স করার জন্য, এর বিপক্ষে তারা যেন যুদ্ধ করে টিকে থাকতে পারে, এটাই চাবে। কিন্তু যাদের এই সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ স্কিলের দুর্বলতা রয়েছে, তারা তো যুগের তালে তালে অর্থাৎ ভবিষ্যতের আধুনিক প্রযুক্তির সাথে পেরে উঠবে না এবং তারাই চাকরি হারার কি হবে। বাট আমি মনে করি যে এআইটাকে একটা টুল হিসেবে ইউজ করতে পারলে আমরা আরো বেশি ভালো করতে পারবো। এন্ড যারা টুল হিসেবে ব্যবহার করবে তারা অবশ্যই আগে থাকবে, আর যারা এটাকে কি বলবো ওই যে
যে সময় আমাদের আস্তে আস্তে নির্ভরশীল। ইভলভিং হচ্ছিল 71-এর পরে, তখন মানুষরা ইংলিশটাকে একটু নেগেটিভলি দেখতো। তো ইংলিশ পড়া না কারণে আমাদের জাতিটা একটু পিছিয়ে গিয়েছিল। ওইরকম এখন যদি আমরা এআই এর উপর ফোকাস না করি আমরা পিছিয়ে যাব, বাট এআই কে যদি অ্যাজ আ টুল হিসেবে আমরা আমাদের সাথে রাখি তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। গুড টপিকস, গুড ওপিনিয়ন। আচ্ছা, আমি ইউটিউব খুললে দেখি যে মানে কন্টেন্ট ক্রিয়েটরে ভরে গেছে। মানুষের কি এত প্রতিভা আসলো কোথা থেকে? এখন দেখো, মানুষ কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর বানাচ্ছে কি করে, সব চ্যাট জিপিটি বলছে আমাকে একটা কন্টেন্ট বানাই দাও, এটা সম্পর্কে বানাও, ওটা সম্পর্কে বানাও, কত সুন্দরভাবে উপস্থাপন করাই দিচ্ছে। নট অনলি দ্যাট, বলে দিচ্ছে যে আমাকে এটা ভিডিও কন্টেন্ট বানাই দাও, ভিডিও কন্টেন্ট বানাই দিচ্ছে, অ্যাডভার্টাইজিং করাই দাও, করাই দিচ্ছে। এখন এই তোমরা যে বললাম যে ক্রিয়েটিভিটি যদি না থাকে, তাহলে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের তো আমি মনে করি যে ম্যাক্সিমামই তো ক্রিয়েটিভিটি নাই। তারা তো চ্যাট জিপিটি কে নক করে কিন্তু সবকিছু কিন্তু এখন বের করে সে অনুযায়ী স্ক্রিপ্ট লিখছে, এসে নাচছে, গান গাচ্ছে, অভিনয় করতেছে, ম্যাক্সিমামই কিন্তু তাই করতেছে। তো আগে যেখানে এআই ছিল না, এইসব জিনিস মানে কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ইয়েও ছিল না। তো এখানে যে একটা আর্নিং হয় ইউটিউবে, যে ই করে মনিটাইজেশন করে ইউটিউব, ফেসবুক, তো এই আর্নিং গুলা কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্র কিন্তু কমে নেই, বরং বেড়ে গেছে। যদি এইগুলো না থাকতো তাকে কি করতে হতো? অনেকে দেখা যায় যে চাকরি করতে হতো, ভালো লাগতো না তবুও তাকে চাকরি করতে হতো। এখন দেখো, বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে হোক অথবা বিভিন্ন আইডিয়া দিয়ে হোক, এক একজন কিন্তু বসে নাই, হাজার হাজার মানুষ কিন্তু এর পিছনে লেগে গেছে। তো দেখা যাচ্ছে যে মানুষের কর্মক্ষেত্রটা চেঞ্জ হচ্ছে। তো তুমি যেটা বললা যে একটু আগে, যে টুলস হিসেবে নাও, অফকোর্স যে টুলস হিসাবে এটা তো নিয়ে যখন তার কন্টেন্ট গুলাকে হেল্প করছে, যেমন অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি করতে পারো, তুমি বলতে পারো যে আসলে আমি কয়েকটা টপিক সম্পর্কে জানতে চাই, এই টপিকগুলো কি কি হবে, চ্যাট জিপিটি কিন্তু তোমাকে হেল্প করছে। তার মানে এই না যে টিচারের গুরুত্ব কমে গেছে, বরঞ্চ কি হচ্ছে যে তুমি যে জেনারেল টাইপের কোয়েশ্চেনটা টিচারকে করতাম, সেই জিনিসটা জেনারেল টাইপের কোয়েশ্চেন গুলা তুমি কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে করছো। টিচার তোমাকে কি করতে পারে? টিচার তোমাকে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আইডিয়া দিতে পারে, যা তুমি চিন্তা করতে পারোনি, কিন্তু তোমাকে বলবে যে এই জিনিসগুলো আসতে পারে, এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো পড়ো। তো এই দিক থেকে কিন্তু তোমাকে টিচার কিন্তু হেল্প করে যাচ্ছে। যতই চ্যাট জিপিটি তোমাকে ডিরেকশন দিতে কেন, টিচারের হেল্প আর চ্যাট জিপিটির হেল্প কখনো কিন্তু সেম হবে না। কি ঠিক বলেছি? জি স্যার। স্যার আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, এই পর্যায়ে নাই। স্যার এই যে পজিশনাল এনকোডিংটা কি? পজিশনাল ইনকোড? স্যার পজিশনাল এনকোডিং এটা কোথায় স্যার লিখেছো? এটা আমাদের যে বইটা দেওয়া হয়েছে ওখানে চ্যাট জিপিটির ব্যবহার ও ভূমিকা। লাইনটা পড়ো, চ্যাট লাইনটা পড়ো, লাইনটা পড়ে চ্যাট জিপিটির ডিপ লার্নিং পদ্ধতি, পজিশনাল এনকোডিং এবং ভাষাগত রিপ্রেজেন্টেশন চ্যাট জিপিটিকে রিপ্রেজেন্টেশন চ্যাট জিপিটিকে কার্যকরী এবং শক্তিশালী একটি ভাষা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলা লেখা তো এই জন্য ইংলিশ ওয়ার্ড গুলো এই যে ভালো লেখা। পজিশনিং, পজিশন ইনকোডিং মানে হচ্ছে কি, যে তুমি যে লেভেলে থেকে তুমি
আহ ধরো যে অনুবাদ করা, এই যে আমি একটু আগে যেটা দেখলাম যে ডেটা গুলাকে নেওয়া এবং সেগুলাকে শর্টেড করা। এই পজিশন বলতে বোঝাচ্ছে যে কোন জিনিসটা কোথায় বসবে। ওর কাছে ও যখন ডেটা গুলো কালেক্ট করছে, একটা ডেটার এগেনস্টে এর রিলেটেড আরো অনেক হাজার হাজার ডেটা থাকে। তো কোন ডেটার পজিশন কোথায় হবে এটাকে ইনকোডিং করা। ইনকোডিং মানে কোনটা আগে যাবে একটা পরে। ইনকোড মানে কি জানো? কোডিং করা। কোডিং করাকে বলা হয় ইনকোডিং। মানে এই মানে টেকনোলজি টেকনিকটাকে বলা হয় পজিশনাল ইনকোডিং। মানে তুমি ডেটা গুলাকে কিভাবে তুমি স্থাপন করে তুমি প্রেজেন্টেশন করবা, এই জিনিসটাকে তোমাকে বলা হয় পজিশন ইনকোডিং। বুঝতে পেরেছো? স্যার এর মানে কি ডিসিশন নেওয়া? হুম, এর মানে কি ডিসিশন নেওয়া বোঝাচ্ছে? ডিসিশন না। ওই যে আমি একটু আগে বলছিলাম না যে আমি একটা ভাষণ চাচ্ছি, ভাষণ লিখে দাও আমার বিজয় দিবসের। এখন ভাষণ যদি বিজয় দিবসের ভাষণ লিখতে যায়, ও যদি আমাকে 21শে ফেব্রুয়ারির ভাষণ দিয়ে দেয়, তাহলে কি পজিশন ঠিক? মানে স্যার আপনার লাইক আমি যা চাচ্ছি সেই অনুযায়ী অ্যালগরিদমটা ক্রিয়েট একটু করা। মানে স্যার প্রশ্ন বুঝে উত্তর দেওয়া, এরকম কিছু? হ্যাঁ, কারণ ভাষণে তো সব তোমার 21শে ফেব্রুয়ারির ভাষণ আছে, শহীদ দিবস, এই যে তোমার স্বাধীনতা দিবসেরও ভাষণ আছে, তোমার বিজয় দিবসেরও ভাষণ আছে। তো যখনই বলতেছে আমার বিজয় দিবসের ভাষণ দাও, ও যদি 21শে ফেব্রুয়ারির ভাষণ দিয়ে দেয়, তাহলে তো সেটা তো পজিশনিংটা ঠিক থাকলো না। সো এটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনিংটা বলছে যখন যেই পজিশন দরকার তখন সেটা। ওকে, ইয়েস স্যার। এখন হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। আচ্ছা, ভবিষ্যৎ সম্ভাবনা কিভাবে হতে পারে? ভবিষ্যৎ সম্ভাবনা আমরা তো রোবট যদি বলা হয়, এআই এর কথা বললেই ফার্স্টে কিন্তু চলে আসে কিন্তু রোবটের, রাইট? স্যার আপনার কথা আটকে যাচ্ছে। আপনার কথা বোঝা যাচ্ছে। নেট ফান ফ্যাক্ট, স্যারের ভয়েসটাও কিন্তু রোবটের মতো আসতেছে। একদম স্যারের ওয়াইফাই মনে অফ হয়ে গেছে। রোবট অ্যাটাক হয়েছে স্যার। আচ্ছা আমরা একটু wait করি। ও ভাই, এই ধরছে স্যারকে। স্যার কি হারায় গেল? প্রেজেন্টেশনে আমরা একটু ওয়েট করি, স্যারের নেট প্রবলেম হয়তো, একটু ওয়েট করি উনি রিকানেক্ট। আচ্ছা এখানে সবাই কি হোয়াটসঅ্যাপ আছে? মেবি আছে, সবারটা জানি না, আমি আছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, তো রোবট মানে আমি যদি এআই এর প্র্যাকটিক্যাল লেভেলের যদি আমি এক্সাম্পল চাই, তোমার ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রোবট। তোমরা কি বলতে পারো যে ফার্স্ট রোবটের নাম কি? মনে পড়ছে না স্যার, আপনি বলে দেন। স্যার সোফিয়া না? না, সোফিয়া তো হিউম্যান রোবট। ফার্স্ট হিউম্যান রোবট হচ্ছে সোফিয়া, বাট এর আগে রোবট তৈরি হয়েছে, সেটা হচ্ছে 1954 সালের দিকে স্যার। অ্যাশিমো। এশিমু? হোন্ডা। হ্যাঁ, অ্যালমা। অনুমিত না স্যার। তুমি ইউটিউবে তুমি সার্চ করতে পারো, হোন্ডা কোম্পানি, জাপানের হোন্ডা কোম্পানি এটা কিন্তু তৈরি করেছিল। কত সালে? এইটা হচ্ছে তোমার 90 to 93 এই সালের দিকে তোমারই। মানে এর আগে তো তোমার ধারণা ছিল, বাট ওরা আর কি এটা ফার্স্ট আর কি তৈরি করেছিল অ্যাশিমো। স্যার অ্যাশিমো কি মানে ফার্স্ট রোবট? হ্যাঁ হ্যাঁ, হিউম্যান রোবট। ও আচ্ছা, হিউম্যানয়েড রোবট।
আচ্ছা, তো আহ, আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটা ছোট একটা ভিডিও দেখাচ্ছি যেটা অলরেডি 7 বছর আগে পাবলিশড হয়েছিল। আমি এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, এই যে চ্যাটজিপিটি গুগল অ্যাসিস্ট্যান্টটা যখন এই যে গুগলের যে সিইও ছিল সুন্দর পিচাই, নাম শুনছো? Yes, sir. ইন্ডিয়ান নয়? হুম, দেখো তো আমার ভিডিওটা প্লে হচ্ছে কিনা। To make your haircut appointment on Tuesday between এই সুন্দর পিচাই তোমার একটা সেমিনারে আর কি গুগল অ্যাসিস্ট্যান্টের একটা এক্সাম্পল দেখাচ্ছিল। এটা হচ্ছে তাদের লেটেস্ট আপগ্রেড করা, যে ওকে বলছে দেখো যে আমি একটা হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট করব টুয়েসডে। what? এই যে So let's go back to this example. Let's say you want to ask Google to কথা make শোনা your যাচ্ছে, ভিডিওর কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. internet. স্যার এটা হ্যাঁ, মনে হয় 2015 সালের। চুল কাটার Google Assistant makes the call চুল কাটার জন্য একটা seamlessly অ্যাপয়েন্টমেন্ট তৈরি করবে for you. সকালে। So what you're going to hear is the Google Assistant actually calling a real salon to schedule the appointment for you. Let's listen. So how can I help you? Hi, I'm calling to book a women's haircut for a client. I'm looking for something on May 3rd. Sure, give me 1 second. Mm-hmm. Sure, what time are you looking for around? At 12 p.m. We do not have a 12 p.m. available. The closest we have to that is a 1:15. Do you have anything between 10 a.m. and 12 p.m.? Depending on what service she would like. What service is she looking for? Just a woman's haircut for now. Okay, we have at 10 o'clock. 10 a.m. is fine. Okay, what's her first name? The first name is Lisa. Okay, perfect. So I will see Lisa at 10 o'clock on May 3rd. Okay, great. Thanks, great. Have a great day. Bye. সো দেখেছো? Yes, sir. জি স্যার। পুরাটাই কিন্তু মানে হেয়ার সেলুনের সাথে কথা বলছে, পুরোটাই কিন্তু তোমার গুগল অ্যাসিস্ট্যান্ট। মানে এইখানে কিন্তু এআই কে এমন ভাবে ওরা ডিজাইন করেছে যে সে কথা বলছে, কিন্তু হেয়ার সেলুনের যে রিসিপশনিস্ট আছে সে কিন্তু বুঝতেও পারছে না আসলে কি আমি কি মানুষের সাথে কথা বলছি নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলছি। তো এই হচ্ছে আমাদের মানে ভবিষ্যৎ, যে আমরা যে বলতেছি যে ভবিষ্যতে কি আসবে, ভবিষ্যৎটাই কিন্তু ঠিক এইভাবেই আসবে যে আমরা কি মানে চ্যাট জিপিটির সাথে কথা বলবো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমার কল রিসিভ করছে নাকি হিউম্যান রিসিভ করছে। তোমরা যেটা দেখলে না যে মানে কথা বলছে একদম কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে। ইয়েস স্যার, এটা স্বাভাবিকভাবে দেখা যায়। অ্যালেক্সা ক্যান কন্ট্রোল এভরিথিং রাইট নাও। হ্যাঁ, এটা তো আমি যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু 7 বছর আগের ভিডিও। ইয়েস স্যার, দে আর ডেভেলপিং। হ্যাঁ হ্যাঁ, তো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল। মানে যারা জানো তারা তো গুড, আর যারা জানো না তাদেরকে একটু দেখানোর জন্যই আমি এটা একটু শেয়ার করলাম। সো যদি কোনো মানে কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করতে যাচ্ছি। এমসিপি মানে মডেল কনটেক্সট প্রোটোকল, যেটা গ্রহণের মাধ্যমে এআই মডেলের মধ্যে ইন্টিগ্রেশন সহজ করবে, এটা কি জিনিস? এমসিপি? জি স্যার, এমসিপি মডেল কনটেক্সট প্রোটোকল। হ্যাঁ, তো এমসিপি যে মডেল মানে
প্রোটোকলটা আছে। প্রোটোকল মানে কি চেনো? প্রোটোকল মানে হচ্ছে কি বলতে পারো বলতো? পদ্ধতি, প্রোটোকল মানে কোনো কাজ করার পদ্ধতি বোঝায়। সেট অফ রুলস, পদ্ধতি। প্রোটোকল মানে বোঝাচ্ছে সেট অফ রুলস। আমরা একটু আগে দেখলাম না চ্যাট জিপিটি কি, মানে ওর অপর নাম কি, কোন মডেল ল্যাঙ্গুয়েজ? এলএলএম, মনে আছে? জি স্যার। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। মডেল। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই যে মডেল, এই মডেলের কনটেক্সটটা কি হবে, কিভাবে এটা কাজ করবে, এই জিনিসগুলা মানে সেট অফ রুলস, এই জিনিসটা যেই প্রোটোকলের আন্ডারে বলা আছে সেটাকে বলা হয় এমসিপি, যেটাকে বলা হয় মডেল কন্টেক্সট প্রোটোকল। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা ওয়েলকাম। কোশ্চেন ছিল, হ্যাঁ যদি বলো। এআই কোনো প্রশ্ন, এমন কোনো প্রশ্ন যা ইয়া নাই স্যার পৃথিবীতে, এরকম যদি তথ্য দেয় বা জিজ্ঞাসা করে, তখন কি করবে? যেটা মানুষের বললাম না যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ জানা এর পক্ষে সম্ভবই না। এআই সেগুলাই পারে যেগুলা মানুষ ইনপুট দিচ্ছে। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর। স্যার কিছুদিন আগে স্যার আমি যখন চ্যাটজিপিটি ইউজ করছিলাম, তখন আমি যখন ওকে একটা ফাইল দিই, সেক্ষেত্রে এডিট করার জন্য দিয়েছিলাম ছবিটা, সেক্ষেত্রে এ আমাকে রিপ্লাই দেয় যে এই ছবিটা সে আমার জিমেলে পাঠাতে পারবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম, মানে আমার জিমেল অ্যাড্রেসটা চেয়েছিল, সেক্ষেত্রে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম। তবে এখানে বলেছিল, প্রথমে লিখেছিল যে আমি পারবো পাঠাতে, তবে পরবর্তীতে লিখেছে যে দুঃখিত, আমার দ্বারা জিমেল পাঠানো এখনো সম্ভব হয়নি। পরবর্তীতে আমি যখন বলেছিলাম যে তুমি তো বলেছিলে তুমি এটা পারবে, সেক্ষেত্রে ও উত্তর দিয়েছিল এটা আমি কোনোভাবেই বলতে পারি না, কারণ আমার দ্বারা এটা সম্ভব নয়। স্যার জিনিসটা একটু মানে সাসপিশিয়াস লেগেছিল যে এআই তো জানে যে এটা আমার দ্বারা সম্ভব নয়, তবে আমাকে 2 থেকে 3 বার উত্তর দিয়েছে না এটা আমি জিমেল অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো ফাইল পাঠাতে পারি। সেক্ষেত্রে স্যার এটা কি কোনো ম্যাল ইনফরমেশন নাকি স্যার এটা কোনো অ্যালগরিদমের ফল্ট? আচ্ছা, এইখানে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে ও যখন পাঠাচ্ছে ওর মধ্যে সেট করা আছে যে তোমার ডেইলি লিমিট সেট করা। সাপোজ তুমি যখন ওকে আস্ক করতেছো, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু আস্ক করছে, হয়তোবা এমন হতে পারে যে ও বলছে যে আমি পারবো, ও আসলে পারে, কিন্তু যখনই ও সেন্ড করতে যাচ্ছে প্রসেসিং করে, তখনই দেখে কি ব্লকেট। সো তোমাকে তখন আর কি ও ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে যে আমি আর পারবো না। সো লাইক আমরা বলতে পারি স্যার বাগ, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল প্রবলেম, এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আর কিছু? নো স্যার, থ্যাংক ইউ। ওকে। ফার্স্ট এক্সামটা কি অনলাইনে হবে? হ্যাঁ অনলাইনে হবে। আচ্ছা ভাই, আর কোনো কোশ্চেন না থাকলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার জন্য। ওয়েলকাম, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার আইসিটি অলিম্পিয়াড রিলেটেড যেসব কোশ্চেন আছে আমাকে করতে পারেন। আপু এখানে আমার নাম এবং প্রোফাইল পিকচার দিয়ে একজন জয়েন হয়ে আছেন। সেম নেম এন্ড সেম প্রোফাইল? জি আপু। কোথায় আছে? মেবি সে চেঞ্জ করেছে। ক্লাস অনেক ইন্টারাপ্ট হয় মাঝে মাঝে এরকম পার্সনদের, দেন আমরা ব্লক করি। আপু ক্লাসে এখনো জয়েন আছে? এখনো আছে আপু। কে, মুনতাহিনা তাসফি নাম যে এটা? জি আপু। এটা কে? আমাদের এখানে তো
না আপুর দুটাটি এখনো শো হচ্ছে ইয়াতে, দুটো একই প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাকার হ্যাকার আরে না মেবি কেউ জয়েন করছে, লিংক দেওয়া হয়েছে মেবি। মেবি কোনো ফল্ট হবে। হ্যাকার আমাদের আইসিটি ক্লাস করতে এসেছে। আপু আমি এটা এফনিসে মেবি বাংলাদেশের হ্যাকার। আইসিটি ক্লাস করে। ওকে, এছাড়া আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা এটা একটু জয়েন করেছে, এটা আমরা দেখার চেষ্টা করব। প্রশ্ন বলতে আমাদের ফার্স্ট রাউন্ডের এই রেজাল্টটা কবে দেওয়া হবে? আমরা অনেক দ্রুতই দিয়ে দেওয়ার ট্রাই করি। কি হবে না হবে সেটা সম্পর্কে আমরা সেশনে জানাবো, কতদিনের ভিতর রেজাল্ট আসবে বা ওই দিনই রেজাল্ট আসবে কিনা সেগুলো সব সেশনে বলা হবে। আচ্ছা, আপু আমাদের সেশন ডেট দেওয়া হয়েছিল? না, সেশন ডেট এখনো দেওয়া হয়নি, সেটা আপনাদের কাছে নোটিশ চলে যাবে। হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেওয়া হবে, মোবাইলেও মেসেজ যাবে, মেইলেও মেসেজ যাবে। আরেকটা প্রশ্ন আপু, আমাদের কি ইংলিশে কোশ্চেন করা হবে? ইংলিশ বাংলা বোথ থাকবে, আপনারা যেটা ইচ্ছা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, দেন আর কারো কোশ্চেন? আপু আমাদের সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের যে কোশ্চেন গুলো হবে, এটা কি এই যে 10টা বুক দেওয়া হয়েছে আর ক্লাস দেওয়া হয়েছে এগুলোর বেসিসে হবে নাকি আবার সিলেবাস চেঞ্জ করা হবে? সেম প্রসেসে হবে, যে ক্লাসগুলো হয়েছে, যে বুকস দেওয়া আছে এগুলোর উপরেই হবে, বাট যত বেশি রাউন্ড বাড়বে তত বেশি কোশ্চেন হার্ড হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না পরীক্ষার মাঝখানে তো আর কোনো ক্লাস হবে না, হবে? না, পরীক্ষার মাঝে ক্লাস হবে না, শুধু আপনাদের পরীক্ষার আগে পরীক্ষা সংক্রান্ত একটা সেশন হবে, এটাই। ওকে